আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো। আজ সকাল সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি চা করা। দুদিন হলো একটু ঘুম থেকে দেরিতে উঠছি, ৬টা পার করে উঠছি। ফজর নামাজ পড়ার পর একটু ঘুমিয়ে গেলে পরে দেখা যায় আর উঠতেই পারি না, কেমন জানি শরীরটা খুবই ক্লান্ত লাগে। সকালবেলায় একদম উঠতে ইচ্ছে করে না। উঠি উঠি করে ৬টা সাড়ে ৬টা বেজে গেছে। আর একটু পরে ৭টা বেজে যাবে। এখন পর্যন্ত কারো চা খাওয়া হয়নি, বাড়ির কোনো কাজই এখন পর্যন্ত করিনি। এই তাওয়াটা একজন নিয়েছিল, মাটির চুলায় রান্না করে করে একদম পুড়িয়ে ফেলেছিল। পুরা কড়াইটা একদম একদম পোড়া ছিল। তো প্রত্যেক দিন আমি আসার পরে একটু একটু করে ঘষে এই কালিগুলো একদম তুলেছি। আমার হাতটাই ব্যথা হয়ে গিয়েছিল। তো এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। আমার পোড়া কড়াইতে একদমই রান্না করতে ইচ্ছে করে না। বগুড়াতে নিবিড়ের দাদি রান্না করে ওইভাবে তো কড়াইগুলো একদম ঘষে মেজে রাখতে পারে না। তার তো রান্না করে খাওয়াই কঠিন। তো ওখানে যেয়েও দেখছে যে কিছু কড়াইগুলো একদম কালি পড়ে আছে। তো সেগুলো আস্তে আস্তে একটু পরিষ্কার করতে হবে। আর বগুড়াতে ছাই মাটি না থাকলে তো আর পরিষ্কার করা অনেক কঠিন হয়ে যায়। শুধু ঝামা দিয়ে আর ভীম দিয়ে ঘষে আর সেভাবে ওঠে না। তো এখানে তো গ্রামের বাড়ি, এখানে তো অনেকেই রান্না করে। আমিও মাটির চুলায় অনেক সময় রান্না করি। তো ছাই মাটি ওই জন্যই রেখে দেই। ছাই মাটি সাথে একটু বালু আর একটু সাবান মিক্স করে ঘষলে অনেক সুন্দর উঠে যায়। তবে একটু সময় লাগে। এত পোড়া যে মানে এত কঠিন হয়েছিল আমার এই তাওয়াটা মাজতে। আমি প্রত্যেকদিনই মাজি। তারপর উপজেলা শহরে যে বাড়িটা আছে ওখানে তো আপা থাকে। তো আপার মাজা ঘষাটা এত পরিষ্কার, সেও নোংরা দেখতে পারে না। মাশাআল্লাহ অনেক সুন্দর করে থালি বাসন মাজে। তো এই তো আমার শ্বশুরকে চা দিয়ে দিলাম। আর ফোনে এই ব্রাইটনেস মাঝে মাঝে এমন হয়ে যায়, আমার তো আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। আমি তো ক্যামেরার সামনে থাকি আসলে। ভিডিও করাটা আসলে কেমন হয় ওইভাবে বোঝা যায় না। যখন ক্যামেরাটা অফ করি, অফ ক্যামেরায় দেখতে হয় ভিডিওটা কেমন হয়েছে। তো মাঝে মাঝে ব্রাইটনেস না এমনি বেড়ে যায়, আমি বুঝি না কিসের জন্য। ফোনের তো আমি এমনিও কোনো কিছু বুঝি না। কোনো সমস্যা হইলে আমার ভাইয়ের সাথে পরামর্শ নেই। ভাইকে বলি যে দেখ আমার ফোনের সমস্যা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে। তো বেশিরভাগই আমার ভাই ভাই ফোনটা সেরে দেয় কোনো কিছু হলে। তো আমার শ্বশুর মাঝে মাঝে তো ফোন দেখলে না, ফোন টেপাটেপি দেখলে আমার শ্বশুরও মাঝে মাঝে কেমন যেন বিরক্তি হয়। কারণ সে তো বই ভক্ত। আর সে বাংলার নিয়ে পড়াশোনা করেছে। তো সবসময় সে বই নিয়েই থাকতেই বেশি পছন্দ করে। যত পড়াশোনা করবে তত কাছে ভালো, পছন্দের মানুষ হয়ে যাবে। তো আমার বই পড়ার অভ্যাসটা একটু কম, যার কারণে আমার শ্বশুর অনেক মন খারাপ করে। কারণ আমার শ্বশুর বই পড়া খুবই পছন্দ করে। আমার শ্বশুরের যে এত বই, যে মাঝে মাঝে না একদম দুঃখ প্রকাশ করে যে আমার এত বই, আমি এত বই পড়ি, আমার বই পড়ার মতো কেউ নেই। আমি যদি মারা যাই বইগুলো কে পড়বে, কে দেখবে? তো আমি আমার শ্বশুরকে বলেছি যে আপনার অবর্তমানে এই বইগুলো আমি দেখে রাখবো। আমার খুবই ইচ্ছা যে আমার যদি আলাদা একটা ঘর থাকবে, সেখানে আমার শ্বশুরের সব জিনিসপত্র থাকবে। তার বই, তার ব্যবহারিক সবকিছু। আমার শ্বশুরের অনেক পুরনো ক্যামেরা আছে, তারপরে ক্যাসেট, রেডিও, মানে মানে সবকিছুই আমার শ্বশুরের আছে। আমার শ্বশুর তো মুক্তিযোদ্ধা। তৎকালীন সময়ে আমার শ্বশুর যে পাকিস্তান, করাচিতে সে চাকরি করতো, সেনাবাহিনী চাকরি করতো আমার শ্বশুর। তো তখন থেকে আমার শ্বশুরের অনেক কিছুই ছিল। নিজের ব্যবহারিক জিনিস, তার মেডেল, মানে অনেক কিছু। আমি একসময় আপনাদের দেখাবো আসলে আমার শ্বশুর কি কি পেয়েছিল তখনকার সময়। আমি তো অনেক ওইভাবে গুছিয়ে কথা বলতে পারছি না। তো একটা সময় বের করে করে আমার শ্বশুরের সব কিছু আপনাদের দেখাবো। আমার শ্বশুর যখন যুদ্ধ করতো তখন কেমন করে দিন কাটিয়েছে, আমার শ্বশুর কিভাবে পাকিস্তান থেকে এখানে এসে অংশগ্রহণ করলো যুদ্ধে, সেটা সম্পর্কে আপনাদের একটা ভিডিও বানিয়ে দেব। কারণ আমার খুবই ইচ্ছা যে আমার শ্বশুরের সব কিছুই আপনাদের ভিডিও আকারে দেখাবো।
তো আসলে এগুলো আসলে ক্যামেরা বন্দি করে রাখাই ভালো। কারণ আমার শ্বশুর আল্লাহ না করুক আমরা তো কেউ সারা জীবন বেঁচে থাকবো না। মৃত্যু সবার কাছেই আসবে। এরও মৃত্যু অবধারিত। এর স্বাদ মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে একসময়। কিন্তু আমার শ্বশুর তো মানে চলে গেলে তো এগুলো আসলে কোনো কিছুই মানে আর ধরে রাখতে পারবো না। আর আমার শ্বশুরের মুখ থেকে সবকিছু আপনাদের শোনাবো একদিন। আমার শ্বশুর নিজেই বলবে। আমার শ্বশুর মাশাআল্লাহ অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। আর আমার শ্বশুর অনেক মেধাবী, অনেক জ্ঞানী। এরা মানে অনেকেই বলে, আমিও বলি। কারণ আমার শ্বশুর না অনেক কিছুই জানে বই সম্পর্কে। কারণ সে বই পড়তে এত বেশি ভালোবাসে যে বই ছাড়া তার মুখের কোনো কথা নেই। কারো সাথে যদি কোনো কিছু কথা আলোচনা করতে বসে তখন তার বই নিয়ে আলোচনাটাই বেশি হয়। মানে সে খুবই পছন্দ করে কেউ বই সম্পর্কে নতুন, নতুন বই সম্পর্কে যদি বলে সে খুব খুশি হয়। আর তার সাথে আগ্রহ করেই সে কথা বলতে যায় সময় করে। তো এই তো কথা বলতে, বলতে কাজগুলোও শেষ করছি। এদিকে আমার শ্বশুর তো এক গাদা কাপড়-চোপড় রেখে দিয়েছে, সেগুলো একটু ভিজাবো। আমি একটু, একটু করে সবকিছু ধুয়ে রাখছি। কারণ সবাই আসছিল এখানে গ্রামের বাড়িতে। আর সবকিছু মানে প্রত্যেক ঘরে তো আমাদের ২ টো করে খাট পাড়া। তো সব খাটের সবকিছু বিছানার চাদর, বালিশের কভার-টভার আরো কিছু জামাকাপড় আছে সেগুলো এমনি অধোয়া আছে। সেগুলো একটু ধুয়ে রেখে দেব। আস্তে, আস্তে কাজ করছি। সামনে শনিবারে নিবিড়কে নিয়ে হয়তো আমরা বগুড়াতে চলে যাব। কারণ নিবিড়ের পরীক্ষা তো শুরু হয়ে গেছে। আর এখানে নির্বাচন হচ্ছে আমাদের এলাকাতে। যার জন্য আমার শ্বশুর একটু দেরি করেই গেল যে নির্বাচনের আগে তো আসতেই হবে। আমার শ্বশুর তো এখানকার ভোটার। ভোট তো সে নষ্ট করবেই না। অনেক সচেতন নাগরিক আমার শ্বশুর। চলে আসছি কাপড়-চোপড় রোদে দিতে। আসলে না এক আপু কমেন্ট করেছে, "কি বলেন সারাক্ষণ নিজে, নিজে একা একাই বলেন, ক্যামেরার সামনে আনেন না।" এক আপু প্রশ্ন করেছে। আসলে আমি ওইভাবে প্রশ্নটা আসলে স্ক্রিনে আনতে পারি না। একদিন আমি শিখবো, শিখে স্ক্রিনে কমেন্টগুলো এনে তারপরে ভিডিও আকারে আমি বলবো। এক আপু কমেন্ট করেছেন যে, "আপু আপনি কি ভিডিও করেন? কিভাবে ভিডিও করেন? ভিডিও ভালো হয় না। আ এমনি একা একাই কাজ করেন, শুধু আপনাকেই দেখান। আর অ্যা অব করে ফেলেছি, এই কাজটা করে ফেলেছি, ও কাজটা করে ফেলেছি আগেই বলে ফেলেন।" তো সে আপুকেই বলছি, "আসলে আপু ক্যামেরার সামনে তো সবাইকে অনুমতি ছাড়া আনা ঠিক না। ক্যামেরার সামনে যদি না আসতে চায় তাকে জোর করে কিভাবে নিয়ে আসি?" আবার অনেকেই দেখা যায় যে ক্যামেরার সামনে আনলে হয়তো যদি ক্যামেরাতে ২-১ জনে আনি তখন সে এসে মানা করে দেয় যে, "আমার ক্যামেরার ক্যামেরাতে তোমার ভিডিওতে আমি আছি সেটা মুছে ফেলো।" তো আসলে পরে তো আসলে মোছাটা খুব কঠিন হয়ে যায় যে ভিডিও আপলোড দেওয়ার পরে ওই ভিডিওতে যখন ভিউ আসে আ তখন তো আর ওইভাবে কোনো কিছু মানে কেটে দিতেও ইচ্ছে করে না। আর কেটে দিব কিভাবে? পুরা ভিডিওটাই ডিলিট করে দিতে হবে। তো যার জন্য ক্যামেরাটা আনি না। আর ওইভাবে না কাউকে প্রশ্ন করতেও ইচ্ছা করে না। দেখেন আমি ভিডিও করছি, আমি ভিডিওটা আপলোড দিব। আপনাকে ক্যামেরার সামনে আনতে পারি বা পারবো কিনা, আনবো কিনা। তো আসলে আমার অনেকটা সময় লাগবে। আমার ভিতরে একটু মানে লজ্জা করে আমার আসলে। কিভাবে ভিডিও করব? আবার কিভাবে তাদেরকে আবার তাদের কাছ থেকে অনুমতি দিব। তারা যদি আবার অনুমতি না নেয়, কেমন একটা লজ্জার ব্যাপার না? ওইজন্যে একটু সময় লাগবে আপু। আমি আসলে নতুন তো ওইভাবে কোনো কিছুই শিখিনি, শিখছি। কথাও গুছিয়ে কথা বলতে পারি না, সেটাও শিখছি। তো দোয়া করবেন আপু, কিছু মনে করবেন না। আসলে আমার ভিডিওটা যে সবারই পছন্দ হবে তা না। আমার ভিডিওতে ভুল ত্রুটি হতেই পারে। আমাকে আসলে এভাবেই আপনারা ভুলটা ধরিয়ে দিবেন। আসলে ওইভাবে ক্যামেরার সামনেতে নিয়ে আসতেই আমার ইচ্ছা করে না কাউকে অনুমতি না নিয়ে। আর অনুমতি নিয়ে ক্যামেরার ভিডিওতে আসলে আনা উচিত। কারণ পরবর্তীতে যখন ভিডিও আমি আপলোড দেব তখন তারা ভিডিও ডিলিট করতে ইচ্ছা করে না। যখন ভিডিওতে ভিউ চলে আসে। যাই হোক এই তো কথা বলতে, বলতে সবাইকে চাও দিয়ে দিয়েছি। এর মধ্যে সবকিছু করে ফেলেছি। ঘর গুছানো, উঠান ঝাড় দেওয়া, তারপর কাপড়-চোপড় ধুয়ে এর মধ্যে আমার শ্বশুর বলল যে, "আমাদের খেতে দাও, খিদা লেগেছে।" এখন বাজে প্রায় ৮টা ৮:৩০ বেজে গেছে। তো অলরেডি আমি প্রেসারে ভাত দিয়ে দিয়েছি। একটু ভাজি করেছি আর একটু ডিম ভাজি করে নিলেই বাস সকালের খাবার হয়ে যাবে। আর দুপুরে কিছু একটা করে নেব। আজকে আর বড় কিছু রান্নাবান্নার লং ভিডিও এমনিতেই হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে দেখছি যে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যাই হোক এই তো ডিমটা ভেজে নিলাম। আসলে আমার ভিডিওতে বোধহয় এ পর্যন্ত আমি ডিম ভাজা দেখাইনি। অনেকেই শর্ট ভিডিও করে ডিম ভাজাটা দেখিয়ে দেয়।
আমার ওইভাবে এখনও ডিম ভাজা দেখানো হয়নি। আমার মনে হয় আমি এই ১ বছরে ১ বছর এখনও হয়নি আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা। তারপরে আর আমি কোনো রকমের ডিম ভাজিটা দেখাইনি। তো আজকে ১ম আমার ডিম ভাজাটা দেখালাম। তো মোটামুটি সব কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বাজে প্রায় ১২টা, ১২:৩০ বেজে গেছে। এর মধ্যে আমার শ্বশুর বলল যে, "নিম পাতার পানি গরম করে দাও।" আসলে বেশ কিছুদিন ধরে নিবিড় আর নিবিড়ের দাদুর অ্যালার্জি উঠছে। তো বাড়ির কাছে তো গাছ আছেই বাড়িতে নিম পাতা। তো নিম পাতা পেড়ে প্রত্যেকদিন ওদের গোসলের আগে আমি ১ গামলা পানি গরম করে দিই নিম পাতা। দেখা যায় পানি ফুটিয়ে নেওয়ার পরে ১০-১৫ মিনিট গরম পানিতে নিম পাতা ভিজিয়ে রেখে সেই পাতার পানি দিয়ে গোসলের পরে সাবান-টাবান দেওয়ার পরে ঘষার পরে এই নিম পাতার পানি দিয়ে আবার গাটা ধুয়ে নিলে মাশাআল্লাহ অনেকটা কমে। তো আমার শ্বশুর বলল যে নিম পাতার পানি প্রায় ২ দিন ৩ দিন ধরেই আমি নিম পাতার পানি গরম করে দিচ্ছি। তো আমার শ্বশুর বলল যে এখন একটু ভালো লাগছে আর গাটা তেমন একটা চুলকাচ্ছে না। তো নিম পাতা তো আসলেই খুবই উপকারী। তো আমার শ্বশুরকে কিছুদিন ধরে দিচ্ছি, নিবিড়কেও দিয়ে দিচ্ছি। আসলে নিম পাতা বেটে গায়ে মাখিয়ে ৫-৬ মিনিট রোদে বসে থাকার পরে গাটা ধুয়ে ফেলে সেটা আরও বেশি উপকার হয়। তো আমাদের নিম পাতার গাছটা অনেক ছোট আর এখনই দেখেন নিম পাতার ফল চলে আসছে। তো আমাদের এই বাড়িতে প্রায় ৩-৪টা নিম পাতা গাছ আছে। এই নতুন বাড়িটা করার পরেই এই গাছগুলো হয়েছে। তো আমার রান্নাঘরের সাথে ২টা গাছ ছিল। তো অনেকটা নিবিড় আব্বু বলল, "এক জায়গায় ২টো গাছ হবে না।" তো আমি কাটতে দেইনি। ২টো গাছটাই আমি যখনই আমি আসি নিম পাতার গাছটা একদম ছেঁটে দেই যেন গাছটা একটু লম্বা হয়। কারণ নিম পাতার ফার্নিচারটা আবার অনেক সুন্দর এবং টেকসই হয়। তো এই তো পুকুর পাড়ে এসে নিম পাতা পাড়লাম আর এখানে বসে দেখলাম। আর এই দেখেন পানিতে চুন দেওয়ার পরে এত পরিষ্কার হয়েছে, পুরো পানিটা একদম চকচক করছে। তো এই তো মোটামুটি গোসল করে একটু ঘরে এসে বসেছি, এর মধ্যে বৃষ্টি আসা শুরু করে দিয়েছে। অলরেডি আমার শ্বশুর সব কাপড়-চোপড় উঠিয়ে নিয়েছে। তো এটা আমার ভেজা কাপড়-চোপড় ছিল। আমি দৌড়ে এসে বের হয়ে দেখি যে সব কাপড়-চোপড় আমার শ্বশুর উঠিয়ে ফেলেছে। তো এদিকে আমার ছেলেটা চুপ করে চেয়ারে বসে আছে। ওরা অবশ্য শহরের বাড়িতে যাবে। সবাই তো গ্রামে আসছিল। আমার শাশুড়িও গ্রামে আসছিল। তো ক্যামেরার সামনে তো ওইভাবে নিয়ে আসি না কাউকে। ওইভাবে নিয়ে আসতে ইচ্ছে করে না। ভাবছি যে আমার শাশুড়িও ক্যামেরার সামনে ওইভাবে আসতে চায় না। তাকে আনি না। শুধু আমার শ্বশুর এবং নিবিড়ের আব্বুও ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না। তো ভাবছি যে আপু ভাইয়ারা সবাই যখন কমেন্ট করছে যে ভাইয়াকে দেখি না, কাউকে আনেন না ভিডিওতে, ভাইয়াকে দেখান। একদিন অবশ্যই আনবো। তো এইদিকে সবার ধান কাটা শেষ। দেখেন এইদিকে ক্ষেতে কিছুদিন আগেই আপনাদের ধান দেখিয়েছিলাম। প্রায় ভিডিওতেই আমার এই ক্ষেতটা দেখানো আছে। তো দেখেন কাটতে ক্ষেতটা একদম মানে সরে যাচ্ছে। কারণ ধান কাটা সবারই হয়ে গেছে মোটামুটি। আর কদিন আর ১৫ দিন পরেই দেখবেন পুরো এত বড় ধানের চাষ ক্ষেতের মাঠটা একদম ফাঁকা হয়ে গেছে। তো এই তো ধান কাটার পরে গরুকে এই যে গরুর খড়, আমাদের এখানে এটাকে বলে খ্যার। গরুর খ্যারগুলো সব পালা দিয়ে দিচ্ছে শুকিয়ে। সারা বছর গরুকে খাওয়াবে। তো মোটামুটি আমার ভিডিওতে শেষের দিকে চলে আসছি। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে আপনারা আমার পাশে না থাকলে আমার চ্যানেলটাকে বড় করতে পারবো না। আপনারা দোয়া করবেন। আমার ভুল হলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে আপু আপনার ভিডিও কল এরকম হচ্ছে সেরকম হচ্ছে। আমি অবশ্যই আপনাদের কথা মতো ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।